প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে এনে বলছেন যে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যাচ্ছে? তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হ্যাঁ আমি দেখছি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যাচ্ছে এবং সেটা উদ্বেগজনক। তখন প্রথম আলো সেটাকেই হেডলাইন করছে। প্রথম আলো কথায় কথায় নানা সুশীলজনের মুখ থেকে বের করছে যে দেশ নাকি মুক্তিযুদ্ধ থেকে সরে যাচ্ছে, দেশ নাকি দক্ষিণ পন্থায় ঝুঁকে যাচ্ছে, দেশ নাকি পেছনের দিকে হাঁটছে। এরকম নানা আওয়াজ তারা তৈরি করছে শুধুমাত্র জামায়াতে ইসলামী। আজ আমরা এমন এক বিশ্লেষণ শুনবো যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কেন দেশের প্রভাবশালী মহল, প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকরা জামাতকে ঠেকাতে মরিয়া, কেন তারা তড়িঘড়ি করে নির্বাচন চায় এবং সংস্কারের দীর্ঘদিনের এজেন্ডা ফেলে দিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হাজির হয়েছি প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক নবনীতা চৌধুরীর গভীর পর্যবেক্ষণের দিকে। তার বিশ্লেষণ থেকে আমরা দেখব কিভাবে একটি চক্র জামায়াত ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করছে। আসসালামু আলাইকুম, দৃষ্টিকোণ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত খেলা চলছে। একটি চক্র যারা এতদিন গণতন্ত্র ও সংস্কারের স্লোগান দিয়ে দেশকে নিজেদের হাতের পুতুল বানাতে চেয়েছিল, তারা এখন যেন দিশেহারা। হঠাৎ করেই তাদের সব পরিকল্পনা উল্টে গেছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন যা ছিল সংস্কার, নতুন রাজনীতি, মুক্ত গণতন্ত্র, এর নামে ক্ষমতা নিয়ন্ত্রণ, আজ ভেঙে চুরমার। কেন? কারণ একটি অপ্রত্যাশিত শক্তির উত্থান হয়েছে যা তাদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এই শক্তিকে ঠেকাতে তারা এখন মরিয়া, আর তাই তড়িঘড়ি নির্বাচন চাইছে। কিন্তু তারা কি পারবে তাদের এই খেলায় জিততে, নাকি তাদের সাজানো মঞ্চেই হবে তাদের পতন? নবনীতা চৌধুরী তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, প্রথম আলো এবং ডেইলি স্টার 90-এর দশক থেকে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে আসছে। তাদের লক্ষ্য ছিল এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে রাজনীতিকরা তাদের পছন্দসই সুশীল সমাজের নিয়ন্ত্রণে থাকবেন। তিনি বলেন, তারা সংস্কারের নামে এমন সব ধারণা গিলিয়েছেন, যেমন পরিবারতন্ত্রমুক্ত রাজনীতি, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ইত্যাদি। এর মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করে তাদের নিজেদের ইচ্ছে মতো পরিচালনা করা। তিনি আরও বলেন, এই চক্রের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ ও বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করা। বিশেষ করে তারেক রহমানকে তারা তাদের প্রধান শত্রু হিসেবে দেখত। তাদের স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হবে যেখানে রাজনৈতিক নেতারা নয়, বরং প্রাক্তন বাম, চীনা বাম, পেশাজীবী, ব্যবসায়ী এবং শিল্পপতিরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। নবনীতা চৌধুরীর ভাষ্যমতে এই প্রেসক্রিপশন তৈরি হতো মূলত আমেরিকান বিভিন্ন সংস্থার মাধ্যমে, যেমন ডেমোক্রেসি ইনস্টিটিউট। প্রিয় দর্শক, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা 1-11-র মতো পরিস্থিতি তৈরি করেছিল। নবনীতা চৌধুরী আমাদের মনে করিয়ে দেন 2007 সালের 1-11 সময় প্রথম আলো এবং ডেইলি স্টার কিভাবে ডক্টর ইউনূসকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে, তারেক রহমানকে বিদেশে পাঠানো হবে এবং তাদের পছন্দ মতো একজন নোবেল বিজয়ীকে দিয়ে দেশ পরিচালনা করা হবে। কিন্তু এই স্বপ্ন ভেঙে যায়, কারণ মতিউর, মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্যের কথায় বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েনি। নবনীতা চৌধুরী বলেন, কাজী রাজনৈতিক দল গঠনের স্বপ্ন তাদের ভেস্তে গেল। তবে 5 আগস্টের পর যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এলেন, তখন প্রথম আলো ও ডেইলি স্টার একরকম অস্বস্তির মধ্যে ছিলেন। তারা বিশ্বাস করতে চাইছিল না যে শেখ হাসিনার পতনের পেছনে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে জামাতে ইসলামী ও ছাত্র শিবির কাজ করেছে। তারা ভেবেছিল তাদের নিজেদেরই সরকার এসেছে, কিন্তু ডক্টর ইউনূস সরকার জানতেন কারা তাকে ক্ষমতায় বসিয়েছে। নবনীতা চৌধুরী তাঁর লেখায় তুলে ধরেন, এখন পরিস্থিতি যখন স্থিতিশীল, তখন এই চক্র টের পাচ্ছে যে রাজনৈতিক শক্তিতে বিএনপি জামাত শিবিরের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, তখন তারা একরকম অস্থির হয়ে পড়েছে এবং সেই অস্থিরতা নানা রকম রূপ দেখা যাচ্ছে তাদের পত্রিকার পাতায়। প্রথম আলো এখন মরিয়া হয়ে উঠেছে। সম্পাদকের কলামে তারা লিখেছে যে 30টি রাজনৈতিক দল 84টি বিষয়ে একমত হতে পেরেছে, তাই দ্রুত নির্বাচন হতে পারে। কিন্তু নবনীতা চৌধুরী প্রশ্ন তোলেন, কেন, কখন, কবে, কিভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত তো রাজনৈতিক দলগুলো তো নিতে পারে। প্রিয় দর্শক, নবনীতা চৌধুরীর বিশ্লেষণ অনুযায়ী এই অস্থিরতার মূল কারণ হল জামায়াতের নতুন রাজনৈতিক অবস্থান। তিনি বলেন, জামাত ইসলামী তাদের সকল তাত্ত্বিক ও একাডেমিক প্রস্তুতি নিয়ে এমন কিছু মৌলিক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে যা এই সুশীল সমাজের কল্পনাতেও ছিল না।
যেমন তারা প্রচলিত পদ্ধতিতে নয় বরং আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে। তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দিয়ে সংবিধান ঢেলে সাজাতে চাইছে। নবনীতা চৌধুরী বলেন, এই প্রস্তাবগুলো দেখে চীনা বাম ও সুশীল সমাজের আত্মা কেঁপে উঠছে। তিনি উল্লেখ করেন, তারা কল্পনাও করেন নাই যে শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের আলোচ্য হয়ে উঠবে এই বিষয়গুলো। যে বাংলাদেশের যে সংবিধান ছিল সে সংবিধান নতুন করে লেখা প্রয়োজন কিনা। নবনীতা চৌধুরীর ভাষ্যমতে এই ভয়ে প্রথম আলো এখন এক নতুন কৌশল নিয়েছে। তারা দেশের সুশীল সমাজ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতাদেরকে ডেকে নিয়ে আসছে এবং তাদের মুখ দিয়ে এই কথা বের করাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি দক্ষিণপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে এবং সেটা উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, প্রথম আলো কথায় কথায় নানা সুশীল জনের মুখ থেকে এই আওয়াজ তৈরি করছে যে দেশ নাকি মুক্তিযুদ্ধ থেকে সরে যাচ্ছে, পেছনের দিকে হাঁটছে শুধুমাত্র জামাতের ভয়ে। তিনি আরও বলেন, প্রথম আলোর কখনো রাজনৈতিক শক্তি বিকাশের উপর কোনো বিশ্বাস ছিল না। তারা চেয়েছিল রাজনীতি মুক্ত এক সমাজ। এই লক্ষ্যে তারা যাদেরকে ডেকেছেন তাদের মধ্যে রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য, সামিনা লুৎফা এবং ব্যবসায়ী এ কে আজাদ। এই এ কে আজাদকে তিনি প্রথম আলোর অনুমোদিত ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন, যিনি একসময় আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার উদ্দেশ্যে গান গেয়েছিলেন। নবনীতা চৌধুরী প্রশ্ন তুলেন, এই এ কে আজাদ আওয়ামী লীগে নমিনেশন চাইলেন, সেই এ কে আজাদও প্রথম আলোর অনুমোদিত ব্যবসায়ী। নবনীতা চৌধুরী এই চক্রকে লোভী ক্ষমতা লিপ্সু হিসেবে আখ্যায়িত করেন। তার মতে এরা রাজা তৈরি করবেন, রাজাদেরকে সুতা দিয়ে নাড়াবেন, এই স্বপ্নে বিভোর। তিনি বলেন, এই যে একদল লোভী ক্ষমতালিপ্সু কিংমেকার হওয়ার জন্য লোভী। তিনি প্রশ্ন তুলেন, এদের এই নির্বাচন ক্রন্দন বাংলাদেশকে শেষ পর্যন্ত নির্বাচনের পথে হাঁটাতে পারবে কিনা, কারণ এরা এখনো স্বীকার করতে পারছে না যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে যা খুবই সংগঠিত। এই শক্তি বহু পুরনো এবং এদের ভেতরেও বুদ্ধিজীবী, অধ্যাপক, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা আলী রিয়াজকেও ঘোল খাইয়ে দিতে পারেন। নবনীতা চৌধুরী উপসংহার টানেন যে এই সুশীল সমাজ এখন যে কোনো মূল্যে নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে চাইছে, তবে সেই বিএনপিকেও তারা নিজেদের মতো করে গড়ে নিতে চায়। তিনি বলেন, মেরুদণ্ড ভেঙে মুছে লেখা দিয়ে যেই তারেক রহমানকে তারা বিদেশে পাঠিয়েছেন, আবারও বিএনপির পক্ষে নির্বাচনের ফল এলেও তারা তারেক রহমানকে সহ্য করবেন কিনা সেই ষড়যন্ত্র দেখবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক, নবনীতা চৌধুরীর এই বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এসেছে। যারা এতদিন নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করত, তারা আজ এক নতুন শক্তির উত্থানে ভীত। তাদের সাজানো সব খেলায় যেন ভাঙ্গন ধরেছে। এখন দেখার বিষয়, এই ভয় ও অস্থিরতার মাঝে তারা কি কৌশল অবলম্বন করে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের এই নতুন খেলায় কি ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও গভীর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।